ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম, সে নিয়ে আলোচনা করতে চাই এবং অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হয়ে গেছে, নিউজিল্যান্ড আরও একবার ফাইনালে উঠেছে, সে নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। গতকাল আমরা স্টিভ স্মিথের কথা দেখছিলাম, শুনছিলাম ইনফ্যাক্ট, তিনি বলছিলেন যে ফুলটস বলে বোল্ড হওয়ার পরে আসলে তিনি বুঝতে পেরেছেন তার সময় শেষ হয়ে গেছে, এবং মুশফিকুর রহিম 0 এবং 2 রানের দুটো ইনিংস খেলার পর তিনিও বুঝতে পেরেছেন সামহাও যে তারও সময় ফুরিয়ে গেছে। এটাই রাইট ডিসিশন কিনা, কারণ মে মাসে তিনি 39-এ পা দিবেন। ধন্যবাদ কনা, শুভ সকাল। সর্বপ্রথমে আমি মুশফিককে একটা স্যালুট দিতে চাই ফর হিজ কন্ট্রিবিউশন এবং তার ডেডিকেটেড সার্ভিস টু দি নেশন। এই আমাদের ক্রিকেট খেলায় মুশফিক আমাদেরকে গত 19 বছর যে আনন্দ দিয়েছেন, আমাদেরকে যেই রকম ভাবে ক্রিকেটকে আগলে রেখেছেন, এবং আমাদের অনেক অনেক ভালো সময়ের জন্য মুশফিক অনেক কন্ট্রিবিউশন আছে যেটা আমরা এনজয় করেছি, এবং এটার জন্য মুশফিককে সবসময় একটা সম্মানের জায়গায় আমরা রাখবো। এটাই আমি আসলে কামনা করি, সবাই আমরা সেইভাবেই দেখবো। এবং মুশফিক যদি রিটায়ার করে থাকেন, যে এরকম ডিসিশন উনি নিয়েছেন, আমি মনে করি উনি এখন সঠিক ডিসিশন নিয়েছেন। দুটা কারণে, একটা হচ্ছে ওনার হয়তোবা বয়স হয়ে গেছে, উনি যেরকম বুঝতে পেরেছেন যে হয়তোবা আর চলা ঠিক হবে না এই এত হাই পেস খেলায়, ওয়ানডে ম্যাচে। এটাতে সুযোগ হচ্ছে নতুন আরেকজন প্লেয়ার নিশ্চিতভাবে এখানে আসবেন, এবং সেই প্লেয়ারটাও হয়তোবা মুশফিকের পথ অনুসরণ করে আরো হয়তোবা বড় কিছু কন্ট্রিবিউশন করার সুযোগ পাবে। সো ওভারঅল বলবো, মুশফিককে হারিয়ে ফেললে যেমনটা হারিয়েছি আমরা, আরো কিছু ভালো প্লেয়ার ছিলেন, তামিম, মাশরাফি, যাদেরকে হারিয়েছি, তারা খেলা ছেড়েছেন। তাদের খেলা আমরা উপভোগ করেছি অনেক সময়, কিন্তু তাদেরকে এখন দেখছি না। এটাই স্বাভাবিক নিয়ম। তো মুশফিক চলে যাবে, মুশফিকের পরিবর্তে অনেকেই আসবেন, কিন্তু মুশফিক কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে, মুশফিকের রেকর্ড গুলা থেকে যাবে। মুশফিকের রেকর্ড গুলা ফলো করার জন্য অনেক তরুণ ক্রিকেটার, আমি নিশ্চিত ভাবে বলতে পারি, তারা অনেক উজ্জীবিত হবেন মুশফিকের এই রেকর্ড গুলা দেখে, যে মুশফিকের মতন এরকম ছোট একজন মানুষ এত দুর্দান্ত খেলতেন, এবং কত সাহসী একজন ক্রিকেট যোদ্ধা তিনি ছিলেন, যে আমাদের মতন দেশে যাদের, যেটা বলেছেন উনি ওনার স্ট্যাটাসে, যে আমাদের বিশ্বমানের কোন ট্রফিতে আমরা এখন পর্যন্ত কোন রকমের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই নাই। তারপরেও যদি আপনি ধরেন, মুশফিক কিন্তু বিশ্বমানের একজন প্লেয়ার ছিলেন, তাকে নিঃসন্দেহে বাংলাদেশের অনেক জয় তার অবদান আছে, এবং আমরা সেগুলো, আপনি যেমনটা বলছিলেন, তিনি আসলে আমাদেরকে বছরের পর বছর জুড়ে এন্টারটেইন করে গেছেন নিঃসন্দেহে। আমরা যদি একটু বলি, 2015 থেকে 2019 এটাই কি মুশফিকুর রহিমের সেরা সময় ছিল কিনা, এবং তারপর থেকেই আসলে তার ডাউনফলটা শুরু হয়, এবং যে কারণে তিনি আসলে ফাইনালি বিদায়ী বললেন। দেখুন, ইতিহাস যদি ক্রিকেটের ঘাটেন, আপনি দেখবেন অনেক ভালো প্লেয়াররা, তারা কিন্তু যখন পিক ফর্মে থাকেন তখনই কিন্তু তারা ছেড়ে দিয়েছেন খেলাটা, এবং তখনই কিন্তু তারা সম্মান নিয়ে যেতে পেরেছেন। অনেকে আমরা হয়তো বা দেখেছি, অনেক প্লেয়ার অনেক দিন টেনে নিয়েছেন নিজেদেরকে, আলটিমেটলি তারা অনেক কি বলবো, যে তারা ভালো ফলাফল আর আনতে পারেননি। কিন্তু মুশফিক যতদিন খেলেছেন, এবং সেই সময়টা যখন উনি অনুধাবন করেছেন যে এখন ইট ইজ ইজ টাইম টু রিটায়ার, আমার মনে হয় এটা সবচেয়ে বড় একটা কি বলবো প্লেয়ারের সিদ্ধান্ত, যে কখন উনি রিটায়ার করবেন। অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা, আমাদের দেশের প্লেয়ারদের এখনো যে খেলার মান আছে, সেই জায়গায় কিন্তু যেহেতু আমরা প্রতিনিয়ত ভালো ভালো প্লেয়ার পাচ্ছি না, সেই জায়গায় কিন্তু এখনো মুশফিক মাহমুদুল্লাহকে কিন্তু আমরা অনেক সময় খেলাতে বিবেচনা করছি। কিন্তু হয়তোবা যারা বড় দলগুলো আছেন, ধরেন অস্ট্রেলিয়াকে বলেন, ভারতকে বলেন, নিউজিল্যান্ডকে বলেন, সেই জায়গাটায় কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে অনেক স্বীকৃত প্লেয়ারও কিন্তু একটা সময়ের পরে তাদেরকে বলা হয় যে তারা চলে যান, নতুন প্লেয়ারকে জায়গা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে মুশফিকদের মতন ভালো প্লেয়ারদেরকে কিন্তু এই কাজটা, অবসরে চলে যাওয়ার কথাটা, আমাদের ক্রিকেট যারা অর্গানাইজ করছেন, বিসিবি, তারা কিন্তু বলার সেই রকম সাধ্য আমাদের ছিল না, বলতেই পারি আমরা। কারণটা হচ্ছে আমাদের থেকে অনেক ভালো প্লেয়ার এখনো উঠে আসেন নাই। তবে এটা একটা কারেজিয়াস ডিসিশন, এবং মুশফিক যেটা বুঝতে পেরেছেন, উনি টি-20 থেকে আগেই ছেড়ে দিয়েছেন। এখন এই শর্টার ফরম্যাটসে ডিমান্ডিং ফিজিক্যাল ডিমান্ড আছে,
প্লাস হচ্ছে এখানে অনেক রকমের তার খেলার সময় তার অনেক রকমের স্কিলের যে প্রয়োজনটা সেটা বয়সের সাথে সাথে একটু কমবে, সেটাই স্বাভাবিক। এবং সেটাই উনি যখন বুঝতে পেরেছেন, উনি হ্যাজ টেকেন দি রাইট ডিসিশন। এবং আমি মনে করি আমরা উনি কি ফল্ট গুলা করেছেন সেগুলা আমরা যদি ইতিহাস ঘাঁটতে যাই, তাহলে আমরা দেখব যে তার অ্যাচিভমেন্ট ইজ মোর দেন হিজ ফেইলিয়ার। এবং অ্যাচিভমেন্ট গুলা যেটা ছিল সেটা অনেক অনেক মনে রাখার মতন অ্যাচিভমেন্ট তার ছিল। তো সেই কাছ নিঃসন্দেহে থেকে বলবো যে স্যালুট টু আপনার মুশফিক সাথে আমার কথা ফর হিজ হচ্ছিল কন্ট্রিবিউশন। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝামাঝি সময়ে যে বাংলাদেশ যেদিন আসলে বাদ পড়ে যায় তারপরেই যে এবার আসলে বাংলাদেশকে সামনের দিকে তাকাতে হবে এবং 2027 বিশ্বকাপ নিয়ে প্ল্যানিংটা এখন থেকে শুরু করতে হবে এবং সেই প্ল্যানিংয়ে কারা থাকবে সেটা নিয়ে এখন থেকেই সেই চিন্তাটা করে ফেলতে হবে। সেই বিবেচনা যদি আমরা করি তাহলে কি এবার মুশফিকুর রহিমের পরে বাদ পড়ার লিস্টে মাহমুদুল্লাহ রিয়াদও যুক্ত হতে যাচ্ছেন কিনা? আমি আশ্চর্য হব না কোনো, আপনার সাথেই কয়েকদিন আগে আমরা টিভিতে কথা বলছিলাম, সেখানে আমরা বলছিলাম যদি 2027 ওয়ার্ল্ড কাপে যদি আমাদেরকে ভালো করতে হয়, বিসিবি কে এখনই 30 থেকে 40 জন প্লেয়ারকে টার্গেট করে কিন্তু তাদের প্ল্যানিংটা সাজাতে হবে। এবং সেই জায়গায় নতুন মুখের সন্ধান আমরা যদি পাই আগামী 2-3 বছর তাদেরকে আন্তর্জাতিক খেলার অভ্যস্ত করার জন্য, তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে। এবং আপনি ইউ নেভার নো, এখান থেকে অনেক ভালো প্লেয়ার আসবে। আমরা কিন্তু জাকিরকে অনেক আস্থাশীল প্লেয়ার পাচ্ছি, দেখছি আমরা তানজিম তামিম নতুন প্লেয়ার আমাদের ওপেনিং, উনিও ভালো করছেন। এরকম আমাদের অনেক প্লেয়ার আছে। একই সাথে আপনাকে সেদিন আমরা বলছিলাম আলোচনার সময় যে আমাদের আসলে প্লেয়ারের যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে এটা যদি আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ ভালো টিম নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। আমি বলছি না আমরা 2027 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, বাট আমরা হতে পারবো না তেমনটা কিন্তু আত্মবিশ্বাস না থাকার কোনো কারণ নাই। আমাদের চ্যাম্পিয়ন হতে পারি, কিন্তু একটা সুষ্ঠু পরিকল্পনা সেজন্য আসলে একটা দরকার। লম্বা সময়ের সেই পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আসলে অনেক সাহসী সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। যেমন একটা সিদ্ধান্ত মুশফিকুর রহিম নিজের ক্যারিয়ারকে নিয়ে নিয়েছেন, সেভাবে নিশ্চয়ই এগোবে এবং বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশাই রাখতে চাই। আমরা একটু গতকালের ম্যাচ নিয়ে কথা বলতে চাই, চ্যাম্পিয়ন্স ট্রফির। মোটামুটি বলা যায় আইসিসির টুর্নামেন্টে দুই চোকারের লড়াই ছিল গতকাল, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। সেই জায়গায় আবারও সাউথ আফ্রিকা প্রমাণ করলো যে আসলে এই জায়গাটাতে সাউথ আফ্রিকাই বেস্ট। তারা আসলে সেমিফাইনালে এখনো পর্যন্ত খুব সম্ভবত 11টা ম্যাচ খেলে একটা ম্যাচে জিততে পেরেছে। ম্যাচটা কেমন দেখলেন এবং ঠিকঠাক মানে নিউজিল্যান্ড একদম মোস্ট ডিজার্ভিং টিম হিসেবে ফাইনালে গেল কিনা? না দেখুন, এখন টি-20-র যুগে ওয়ান ডে খেলাটাও কিন্তু দারুণ উপভোগ্য হয়ে যাচ্ছে, কারণ অনেক রান হচ্ছে। এটা গ্যালারিতে যারা থাকেন তারা চার ছক্কার খেলাতে সাংঘাতিক উপভোগ করেন। একইভাবে যখন এটা বড় একটা স্কোর হয়, দুনো দল যখন খুব প্রেসারে থাকে, দ্যাট টু ইন সেমিফাইনাল, তখন অবশ্যই খেলাটা অনেক উপভোগ্য ছিল। এবং আমি আমি আপনাকে যদি বলি তাহলে আমি বলবো যে আপনি যেমনটা শুরু করেছিলেন, এই দুটোটা দলই ডিজার্ভিং এবং দুটো দলের সাংঘাতিক কঠিন একটা লড়াই কালকে হয়েছে। এবং যদি আর কিছুক্ষণ সঠিকভাবে, যেরকম মিলার যেভাবে খেলছিলেন 67 বলে 100 করেছেন, উপরের দিকে যদি সাউথ আফ্রিকার কেউ আরেকজন যদি অল্প কিছুক্ষণ এইরকম খেলা খেলে দিতে পারতেন, এই খেলা হয়তো বা সাউথ আফ্রিকা হারতো, বাট 50 রানে না হেরে হয়তো বা 3-4-5 রানে হারতে পারতো। বাট ওভারঅল বলবো খেলাটা দারুণ লেগেছে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে কেন উইলিয়ামসন এখনো খেলে যাচ্ছেন, টিম ক্যাপ্টেন। আপনি চিন্তা করে দেখুন যে ওনার মতন একজন মানুষ যিনি নিউজিল্যান্ড দলটাকে কিভাবে কোন পর্যায়ে নিয়ে গেছেন। আমি মনে করি হি ইজ অ্যান এক্সাম্পল অফ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার ফর দিস এরা, যে ক্যাপ্টেন হিসাবে দলটাকে কিভাবে লিড করতে হয়। সেমিফাইনালের দিন উনি খেললেন, অবশ্য রবীন্দ্র তো খেলেই যাচ্ছেন, তিনি আমাদের সাথেও ভালো খেলেছেন, এখানেও ভালো খেললেন। এবং একইভাবে বলবো যে আরো দুইজন ভালো খেলেছেন, ফিলিপসন, আই থিঙ্ক আরেকজনের নামটা ভুলে যাচ্ছি, দুইজন কিন্তু 49 করে করেছেন। তো সার্বিকভাবে বলবো খেলাটা উপভোগ্য ছিল। এবং একইভাবে সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করেছেন তারাও কিন্তু ভালো ব্যাটিং করেছেন, কিন্তু কাঙ্ক্ষিতভাবে তারা সেই রান রেটটা ধরে রাখতে পারেনি। 362 রানের চাপ, সত্যিকার অর্থে আপনাকে প্রতিটা বলই খেলতে হচ্ছে পাঁচ বিচার না করে, এবং কিছুটা ভাগ্য আপনাকে সেই জায়গাটায় সহায়ক হতেই হয়, যে জায়গাটায় সাউথ আফ্রিকার হয় নাই। এবং যেই কারণেই আমি বলবো আবারও তারা প্রমাণ করেছেন তারা বড় ম্যাচে যে হয়তো বা চোকড হয়ে যায় এবং তারা খেলতে পারে না, তেমনটা আসলে না।
এটা তাদের ভাগ্য ছিল না, নিশ্চয়ই, সাথে এবং একটা হাই নিউজিল্যান্ড স্কোরিং better ম্যাচ team। ছিল সেই জায়গাটায়। আসলে এতটা রান করেছে, বিশ্ব রেকর্ড গড়তে হতো সেই রান চেস করে জিততে হলো সাউথ আফ্রিকা, সেই জায়গায় ব্যাড লাকটা আসলে তাদেরই। দুর্দান্ত একটা ফাইনাল হবে ভারত নিউজিল্যান্ড 2000 সালে, সেই ফাইনালকে ফিরিয়ে আনবে সেই প্রত্যাশায় রাখতে চাই। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।